আমাদের ডিভোর্সের ৮ বছর পর আমার প্রাক্তন স্বামী আমাদের কলেজের পুনর্মিলনীতে আমাকে দেখে হেসে বলল, এখনো একা অনন্যা? সে জানতো না যে আমি আবার বিয়ে করেছি, আর সেই হলের যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ভয় পেত, সেই মানুষটাই একটু পর সবার সামনে আমাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতে যাচ্ছে। নিমন্ত্রণ পত্রটি আমার ডাইনিং টেবিলের টানা ২ দিন ধরে একটা ফাঁদের মতো পড়েছিল। অফ ওয়ার্ডস খাম সোনালী অক্ষরে লেখা ২০১০ ব্যাচের পুনর্মিলনী ঢাকা বিজনেস স্কুল। চা ঠান্ডা হয়ে যাচ্ছিল, আর আমি ওটার দিকে তাকিয়েছিলাম। দীর্ঘ ৮ বছর, ৮টি বছর আমি এই মুখগুলোর মুখোমুখি হইনি। ৮ বছর আগে আমি এক কাপড়ে একটা ভাঙা সংসার আর এক বুক ক্ষোভ নিয়ে রাফসান আহমেদের বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম, আর পেছনে ফেলে এসেছিলাম একদল মানুষের কানাঘুষা। মেয়েটা সংসার ধরে রাখতে পারল না, অথচ একসময় আমাদের ব্যাচের সবচেয়ে মেধাবী মেয়ে বলা হতো আমাকে। তারপর রাফসানের সাথে আমার বিয়ে হলো, আর রাতারাতি আমার পরিচয় হয়ে গেল স্বামী পরিত্যক্তা নারী, মানুষের ড্রয়িং রুমের মুখরোচক গল্প। ৩২ বছর বয়সে এসে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, ডিভোর্স শুধু একটা বিয়েই ভেঙে দেয় না, সমাজকে অধিকার দিয়ে দেয় আপনার নামটা নিয়ে যত্রতত্র চিবিয়ে খাওয়ার। রাফসান এই কাজটা খুব নিখুঁতভাবে করেছিল। সে সবাইকে বলেছিল আমি নাকি বড্ড অহংকারী, ক্যারিয়ার ছাড়া কিচ্ছু বুঝি না, ভীষণ কোল্ড আর ঘর কন্টার কাজের অযোগ্য। সে কাউকে বলেনি যে সে কিভাবে আমাকে অল্প বেতনের চাকরিটা নিয়ে প্রতিনিয়ত খোঁটা দিত, বলেনি কিভাবে তার মা আমার আলমারি চেক করত যেন আমি চোর। সে এও বলেনি যে একদিন সে আমার এমবিএ এর সার্টিফিকেটটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিল, ডিগ্রি দিয়ে তো আর ভালো বউ হওয়া যায় না। এরপর আমি আর কোনো রিইউনিয়নে যাইনি, একটাতেও না। কিন্তু এবার আমন্ত্রণ পত্রের নিচে হাতে লেখা একটা লাইন ছিল, প্লিজ এসো অনন্যা, কিছু মানুষের দেখা দরকার, তুমি আজ কোথায় পৌঁছেছো। কোনো নাম সই ছিল না, শুধু ওই একটা বাক্য, তাই আমি গেলাম। আমি একটা গাঢ় সবুজ রঙের জামদানি শাড়ি পরলাম, কানে ছোট্ট ডায়মন্ডের টপ, আর মুখে সেই শান্ত ভাব যে কোনো প্রশংসার অপেক্ষায় থাকে না। উত্তরার 5 স্টার হোটেলের বলরুমটা ফেয়ারি লাইট আর বিলাসী আবহাওয়ায় ঝলমল করছিল। পুরনো সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করছিল, পুরুষরা নিজেদের গাড়ির মডেল নিয়ে বড়াই করছিল, আর নারীরা তুলনা করছিল তাদের সন্তান, বিদেশ ভ্রমণ, স্কিন ট্রিটমেন্ট আর স্বামীদের। আমি রেজিস্ট্রেশন ডেস্কের কাছে পৌঁছানো মাত্রই কেউ একজন ফিসফিস করে আমার নাম উচ্চারণ করলো, তারপর আরেকজন। পুরো রুমের মানুষ যেন হঠাৎ আমাকে মনে করতে পারলো। অনন্যা রায়হান না? কতদিন পর! ওকে তো বেশ অন্যরকম লাগছে, একাই এসেছে নাকি? শেষ প্রশ্নটা রাফসানের গলা থেকে এসেছিল। না তাকিয়েও আমি ওই কণ্ঠ চিনতে পারি। ও বাড়ির কাছে একটা নেভি ব্লু স্যুট পরে দাঁড়িয়েছিল, আগের চেয়ে কিছুটা মুটিয়ে গেছে, কিন্তু ঠোঁটের সেই চেনা হাসিটা একই আছে। এখন একটা হাসি যেন এই পৃথিবীর সব ডমিনেন্স তারই। তার পাশে দাঁড়িয়ে ছিল তার দ্বিতীয় স্ত্রী নাবিলা, লাল শাড়ি আর হাত ভর্তি সোনার চুড়ি পরে। সে আমার দিকে এমন এক অলস কৌতূহল নিয়ে তাকালো, যেন রাতে ঘুমানোর আগে রাফসান তাকে আমার চরিত্রের সবচেয়ে কুৎসিত গল্পগুলো শুনিয়ে ঘুম পাড়াতো। রাফসান ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো। অনন্যা, সে বলল, কি সারপ্রাইজ! আমি হাসলাম। রাফসান, তার হাসির ধার আরো বেড়ে গেল। এখনো একাই আসো সব জায়গায়? আশেপাশের মানুষজন এমন ভাব করছিল যেন তারা কিছুই শুনছে না, যার মানে হলো সবাই কান খাড়া করে আছে। নাবিলা মৃদু হাসলো। রাফসান আমাকে বলেছিল, তুমি নাকি ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড। কিছু মেয়ে আসলে ফ্যামিলির চেয়ে ফাইলের গুরুত্ব বেশি দেয়। আশেপাশের কয়েকজন অস্বস্তিকর হাসি হাসলো। আমি আমার ক্ল্যাচ ব্যাগটা শক্ত করে ধরলাম। দুর্বলতার কারণে নয়, বরং পুরনো ক্ষতগুলো আর মালিককে
চেনে বলেই। রাফসান আরো একটু কাছে এগিয়ে এলো। তুমি যে আসবে না আগে জানালে পারতে, তোমার সাথে বসার জন্য অন্তত একজন পার্টনারের ব্যবস্থা করে দিতাম। তোমার অনেক দয়া, আমি বললাম। সে হালকা হাসলো। এটাই তোমার সমস্যা ছিল? অতিরিক্ত ইগো দেখলে তো। অহংকার তোমাকে কোথায় এনে দাঁড় করালো? আমি তার দিকে তাকালাম। এই সেই লোক যার জন্য আমি একসময় রাতে বালিশ ভিজিয়ে কাঁদতাম। এই সেই লোক যার নাম আমার পাসপোর্ট আর আইডি কার্ড থেকে মুছে ফেলতে গিয়ে আমার হাত কাঁপছিল মাসের পর মাস। অথচ সে ভাবছে সে যেখানে আমাকে ফেলে গিয়েছিল আমি আজও সেখানেই থমকে আছি। সে তার গ্লাসটা বাতাসে তুলল। টু ওল্ড মেমোরিজ। আর আমাদের নতুন জীবনের জন্য। আমরা অন্তত পরিবার তো গড়তে পেরেছি। নাবিলা আলতো করে তার পেটে হাত রাখলো। সে প্রেগনেন্ট। অবভিয়াসলি পুরো রুমের মানুষ সেটা নোটিস করলো। আর রাফসান ঠিক সেটাই চেয়েছিল। কেউ একজন হাততালি দিল, কেউ অভিনন্দন জানালো। তারপর সে আবার আমার দিকে ঘুরলো। তা অনন্যা, এখন কি কোনো ছোটখাটো ফার্মে চাকরি করছো? আমার হাসি পেয়ে গেল। ছোটখাটো ফার্ম? সে যদি জানতো, কিন্তু কিছু জবাব দেরিতে দিলেই বেশি সুস্বাদু লাগে। চাকরি করছি, আমি সংক্ষেপে বললাম। ভালো, সে উত্তর দিল। একাকী মানুষদের ব্যস্ত থাকাটাই শ্রেয়। কথাগুলো তীরের মতো এসে বিঁধল। ঠিক আগের মতোই নিষ্ঠুর আর চেনা। এক সেকেন্ডের জন্য আমি আবার 24 বছরের সেই মেয়েটি হয়ে গেলাম, যে রাফসানের মায়ের রান্নাঘরে দাঁড়িয়ে কাঁদছিল কারণ একটা রুটি পুড়ে গিয়েছিল। আর রাফসান ড্রয়িং রুমে বসে বন্ধুদের বলছিল, বাদ দাও তো, ওসব ফ্যামিলি মেনটেন করা ওর কাজ না। ঠিক তখনই আমার ফোনটা ভাইব্রেট করলো। একটা মেসেজ। পিক আপ। 5 মিনিটে ঢুকছি। রাফসান নামটা দেখার আগেই আমি স্ক্রিন লক করে দিলাম। ও সেটা খেয়াল করলো? বয়ফ্রেন্ড? সে হেসে জিজ্ঞেস করলো। না। আহা, তাহলে কেউ একজন আছে? নাবিলা মিষ্টি করে হেসে বলল, ভালো তো। একটা ব্যর্থতার পর সবারই তো একজন সঙ্গী দরকার হয়। ব্যর্থতা শব্দটা পুরো সার্কেলের মধ্যে সুগন্ধের মতো ছড়িয়ে পড়ল। দামি কিন্তু পচা সুবাস। আমি আমার জুসের গ্লাসটা টেবিলে রাখলাম। নাবিলা, আমি শান্ত গলায় বললাম, একটা মেয়ের টিকে থাকার লড়াইকে ব্যর্থতা বলো না। শুধু এই কারণে যে একজন পুরুষ তোমাকে তার নিজের সুবিধা মতো বানানোর গল্প শুনিয়েছে। নাবিলার মুখের হাসিটা জমে গেল। রাফসানের চোখ দুটো শক্ত হয়ে উঠল। মুখ সামলে কথা বলো অনন্যা। সেই পুরনো হুমকি। আমি একটু স্পষ্ট করে কথা বললেই ও এই টোনে কথা বলতো। আমি উত্তর দেওয়ার আগেই হলের লাইটগুলো নিভে গেল। অনুষ্ঠানের হোস্ট স্টেজে উঠলেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ডিনারের আগে আমাদের একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে। আজ রাতে আমাদের প্রধান অতিথি এমন একজন মানুষ যাকে আপনারা সবাই নামে চেনেন, যদিও সামনাসামনি দেখার সুযোগ হয়নি। পুরো বলরুমে একটা গুঞ্জন শুরু হলো। রাফসান সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে লোভ আর উচ্চাকাঙ্ক্ষা চকচক করে উঠল। সে ফিসফিস করে নাবিলাকে বলল, ইনি নিশ্চয়ই আরিশ খন্দকার। ওনার সাথে যদি আজ রাতে একটা অ্যাপয়েন্টমেন্ট পাকা করতে পারি, আমাদের কোম্পানির নতুন প্রজেক্ট ডান। আমি এন্ট্রান্সের দিকে তাকালাম। দরজা এখনো খোলেনি। হোস্ট হেসে বলতে লাগলেন, তিনি খন্দকার গ্লোবাল ভেঞ্চার্স এর ফাউন্ডার, বাংলাদেশে অন্যতম বড় এডুকেশন ফান্ডের পেছনের মানুষ এবং আমাদের আজকের এই রিইউনিয়নের পুরো স্পন্সর। রাফসান তার স্যুটের কাফলিংক ঠিক করলো। নাবিলা তার শাড়ির আঁচল টেনে নিল। হলের অর্ধেক মানুষ দরজার দিকে ঘুরে তাকালো। তখনই হোস্ট শেষ লাইনটি বললেন, কিন্তু ওনাকে স্টেজে ডাকার আগে ওনার একটা ব্যক্তিগত অনুরোধ আছে। উনি বলেছেন উনি আজ রাতে এখানে কোনো চিফ গেস্ট হিসেবে প্রবেশ করতে চান না, বরং এই 2010 ব্যাচের সবচেয়ে স্ট্রং এবং সাকসেসফুল মেয়েটির স্বামী হিসেবে প্রবেশ করতে চান। রাফসান মনে মনে হেসে ফিসফিস করল, কার ভাগ্য খুলে গেল রে বাবা। ঠিক তখনই বলরুমে বিশাল দরজা দুটো খুলে গেল।
আর ভেতরে পা রেখেই দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আরিশ খন্দকার পুরো হলের ভিড়ের মাঝে সবার প্রথম যার চোখ খুঁজছিল সেটি ছিলাম আমি। আরিশ খন্দকার যখন চারকোল কালারের একটা বন্ধ গলা স্যুট পরে হলরুমে ঢুকলো, তখন তার কাঁধে বাইরের বৃষ্টির দু এক ফোঁটা জল চকচক করছিল। সে অনুষ্ঠানের হোস্টেলের দিকে তাকালো না, বড় বড় ইনভেস্টরদের দিকেও তাকালো না, এমনকি সেই সব পুরুষদের দিকেও তাকালো না যারা ইতিমধ্যেই হ্যান্ডশেক করার জন্য নিজেদের কোট ঠিকঠাক করে মুখের সেরা হাসিটা ফুটিয়ে হিসেব কষছিল কিভাবে এই একটা পরিচয়কে বিজনেসে রূপ দেওয়া যায়। সে শুধু আমার দিকে তাকালো। এক সেকেন্ডের জন্য পুরো রুমের মানুষ যেন কিছুই বুঝতে পারল না। তারপর আরিশ হাসলো। সেই হাসিটা খবরের কাগজের পাতায় দেখা কোনো আনুষ্ঠানিক হাসি ছিল না। বিজনেস ম্যাগাজিনের কভারে থাকা সেই মাপা হাসিও ওটা ছিল না। ওটা ছিল একদম আসল হাসি, যে হাসিটা আমি রোজ সকালে দেখি যখন ও ব্যালকনিতে এসে দেখে আমি এক কাপ ঠান্ডা চা পাশে নিয়ে মগ্ন হয়ে বই পড়ছি। যে হাসিটা এখনো আমাকে অনুভব করায় দীর্ঘ এতগুলো বছর লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে কেউ একজন আমাকে খুঁজে পেয়েছে। সে আমার দিকে এগিয়ে এলো, ধীর পায়ে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। তার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে রাফসানের মুখ থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছিল। প্রথমে গেল আত্মবিশ্বাস, তারপর গেল বিদ্রূপের ভাব, সবশেষে মুখের রং। আরিস যখন আমার পাশে এসে দাঁড়ালো, রাফসানকে তখন এমন একজন মানুষের মতো দেখাচ্ছিল যে নিজের আয়নায় হুট করে কোনো অপরিচিত মানুষকে দেখছে। সরি, আমার একটু দেরি হয়ে গেল, আরিশ শান্ত গলায় বলল। আমি ওর দিকে তাকালাম। তুমি তো বলেছিলে 5 মিনিট। ঢাকার ট্রাফিক তো আর বিলিয়নেয়ার দেখে ভয় পায় না। পুরো রুমে একটা মৃদু হাসির রোল বয়ে গেল, কিন্তু সেটা ছিল ভীষণ নার্ভাস এক হাসি, কারণ সবাই তখন আমাদের দিকেই তাকিয়ে। আরিশ একবার রাফসানের দিকে ঘুরল, রুক্ষভাবে নয়, নাটকীয় ভাবেও নয়, ঠিক যতটুকু দরকার। মিস্টার আহমেদ, সে বলল। রাফসান চোখের পলক ফেলল। আপনি আমাকে চেনেন? আরিশের হাসিটা আগের মতোই শান্ত রইল। যারা প্রতি সপ্তাহে আমার অফিসে প্রপোজাল পাঠায় তাদের বেশিরভাগকেই আমি চিনি। রাফসান শুকনো ঢোক গিলল। অবশ্যই স্যার, আমি আসলে আমাদের লজিস্টিক্স এক্সপ্যানশন নিয়ে আপনার সাথে দেখা করার চেষ্টা করছিলাম। আরিশ এক হাত তুলে তাকে থামিয়ে দিল। আজকের রাতটা ওসবের জন্য নয়। তারপর সে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। আমাকে প্রদর্শনের জন্য নয়, বা কোনো জেদ দেখানোর জন্য নয়, শুধু এই কারণে যে যখনই আশেপাশের পরিবেশটা একটু বেশি রূঢ় হয়ে ওঠে, ও সবসময় এভাবেই আমার হাত ধরে। আর আঙুলগুলো আমার আঙুলের ফাঁকে আটকে গেল। উষ্ণ স্থির এক টুকরো চেনা আশ্রয়। অনুষ্ঠানের হোস্ট হঠাৎ করেই তার কর্তব্যের কথা মনে করে মাইক্রোফোনে বলে উঠলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম মিস্টার আরিশ খন্দকার এবং ওনার সহধর্মিণী মিসেস অনন্যা খন্দকার। সহধর্মিণী শব্দটা রেশমি কাপড়ের নিচে লুকিয়ে থাকা বজ্রপাতের মতো পুরো হলে ছড়িয়ে পড়ল। নাবিলার মুখের হাসিটা সবার আগে মিলিয়ে গেল। রাফসান আমাদের জোড়া হাতের দিকে তাকিয়ে রইল, তারপর আমার মুখের দিকে, তারপর আরিশের দিকে। তার মুখটা সামান্য হাঁ হয়ে গেল, কিন্তু কোনো শব্দ বের হলো না। পেছন থেকে কেউ একজন ফিসফিস করে বলল, ওনার স্ত্রী? আরেকটা কণ্ঠ বলল, অনন্যা আরিশ খন্দকারকে বিয়ে করেছে। তারপর তৃতীয় একটা মৃদু কিন্তু নিষ্ঠুর কণ্ঠ ভেসে এলো, রাফসান এটা জানতো না। না, সে জানতো না, কারণ ডিভোর্সের পর রাফসান নিশ্চিত করেছিল যেন সবাই শুধু তার গল্পটাই শোনে, আর আমি নিশ্চিত করেছিলাম যেন কেউ আমার গল্পটা জানতে না পারে। আমি আমাদের বিয়ের কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি, কলেজের গ্রুপগুলোতেও আমার নতুন জীবনের কোনো ঘোষণা দিইনি। আদালতের প্রমাণের মতো পুরো সহপাঠীদের কাছে আমার সুখের কোনো প্রমাণ পাঠায়নি। আমি শুধু বেঁচে ছিলাম, আর এই নিস্তব্ধতার মধ্যে সুন্দরভাবে বেঁচে থাকাটাই এমন এক প্রতিশোধ হয়ে উঠেছিল যা রাফসান কখনো কল্পনাও করতে পারেনি। আরিশ আমার পিঠে আলতো করে হাত রাখলো। যাবে?
আমি বুঝলাম ও কি বলতে চাইছে। স্টেজ, এই রুম ভর্তি মানুষ আর এই মুহূর্তটা। আমি মাথা নাড়ালাম। আমরা দুজনে একসাথে রাফসানের পাশ কেটে হেঁটে গেলাম। নাবিলা হাত টেনে ধরার আগ পর্যন্ত ও এক চুলও ধরেনি। ও যখন এক পা পিছিয়ে গেল আমি শুনলাম ও ফিসফিস করে ডাকলো, অনন্যা। আমি থমকালাম না। স্টেজের আলোটা বেশ উষ্ণ, কিছুটা তীব্র ছিল। সেখান থেকে হলের প্রতিটি মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। পুরনো বন্ধু, পুরনো বিচারক, পুরনো গালগল্পকারী মানুষগুলো, যে মানুষগুলো একসময় আমার পতন দেখেছিল এবং সেটাকে বিনোদন হিসেবে নিয়েছিল, যে মানুষগুলো কখনো জানতে চায়নি আমি কেমন আছি, কারণ আমার কষ্টের চেয়ে রাফসানের বানানো গল্পটা তাদের কাছে বেশি মুখরোচক ছিল। আরিশ মাইক্রোফোনটা হাতে নিল। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, সে বলল। যদিও টেকনিক্যালি ইভেন্টটা স্পন্সর করার পর আমি নিজেই নিজেকে আমন্ত্রণ জানিয়েছি। মানুষজন হেসে উঠল। এবার হাসিটা ছিল স্বাভাবিক। সে বলতে থাকলো, আমি আজ রাতে এসেছি কারণ আমার স্ত্রী এখানে পড়াশোনা করেছে। সে এই জায়গার কথা এক ধরনের জটিল ভালোবাসা নিয়ে বলে। জটিল ভালোবাসা শব্দটা একদম আরিশের মতোই। ও কখনো ক্ষতগুলো অনুমতি না নিয়ে সেগুলোকে বক্তৃতায় রূপ দেয় না। যখন অনন্যার সাথে আমার প্রথম দেখা হয়, আরিশ বলল সে তখন আমাদের একটা এডুকেশন ফান্ডের লিডারশিপ রোলের জন্য ইন্টারভিউ দিচ্ছিল। বোর্ডের বাকি মেম্বাররা গ্রোথ নিয়ে একটা চমৎকার কর্পোরেট উত্তরের আশা করছিল। তার বদলে সে 15 মিনিট ধরে ব্যাখ্যা করেছিল যেন প্রতিভাবান নারীরা এমন সিস্টেম ছেড়ে চলে যেতে বাধ্য হয় যা তাদের উচ্চাকাঙ্ক্ষাকে সবসময় স্বার্থপরতা বলে আখ্যা দেয়। আমার গলাটা বুঝে এলো। আমার সেই ইন্টারভিউটার কথা মনে পড়ে গেল। আমার পরনে ছিল একটা সাধারণ নীল রঙের সুতির শাড়ি। আত্মবিশ্বাসটা ছিল ধার করা। আমি 5 জন এক্সিকিউটের সামনে বসে ভাবছিলাম, যদি আমি ব্যর্থও হই, অন্তত নিজের সত্তা নিয়ে ব্যর্থ হব। আরিশ আমার দিকে ক্ষণিকের জন্য তাকালো। সেই একমাত্র ক্যান্ডিডেট ছিল যে আমাদের ফাউন্ডেশনের মডেলটাই ভুল ছিল বলে ধরিয়ে দিয়েছিলেন। কয়েকজন মৃদু হাসলো। চাকরিটা ওই পেয়েছিল। ও বলল, এই জন্য নয় যে আমাদের ইমপ্রেস করেছিল, বরং এই জন্যই যে সে আমাদের বাধ্য করেছিল নিজেদের আরো উন্নত করতে, আমাদের মনে একটা ইতিবাচক ভয় তৈরি করে। হলের ভেতরের পরিবেশটা এবার আরো সহজ হয়ে উঠল। আমি রাফসানের দিকে তাকালাম। ও বারের কাছে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। পাশে নাবিলা নিজের পেটে এক হাত সুরক্ষার মতো চেপে ধরে রেখেছিল। রাফসানের চোখ এখন আর আরিশের দিকে নেই। ও আমার দিকে তাকিয়েছিল। সেই চোখে ভালোবাসা ছিল না, এমনকি অনুশোচনাও ছিল না। ছিল শুধু হিসাব নিকাশ। সেই একই পুরনো হিসাব নিকাশ যা আমি আগে দেখতাম যখন ও ঠিক করতো কোন অপমানটা সবার সামনে করা যাবে আর কোনটা গাড়িতে ওঠার জন্য তুলে রাখা দরকার। আরিশ বলতে থাকলো, আজ রাতে আমাকে সাফল্যের ব্যাপারে কথা বলতে বলা হয়েছিল, কিন্তু আমি বরং মর্যাদা নিয়ে কথা বলতে চাই। কারণ মর্যাদা ছাড়া সাফল্য কেবলই একটা পারফরমেন্স হয়ে দাঁড়ায়। আর অনেকেই খুব ভালো পারফরমেন্স করতে পারেন। রুমের মানুষজন ইঙ্গিতটা বুঝতে পেরে কিছুটা অস্বস্তির সাথে নড়েচড়ে বসলো। আরিশ রাফসানের দিকে তাকালো না। তার তাকানো প্রয়োজনও ছিল না। আমার স্ত্রী আমাকে শিখিয়েছে যে অপমানের পর নিজেকে নতুন করে গড়ে তোলা কোনো কামব্যাক স্টোরি নয়, এটা একটা দৈনন্দিন সাধনা। কখনো কখনো এর মানে হলো হাত কাঁপতে থাকা সত্ত্বেও একটা নতুন ফ্ল্যাটের লিজে সই করা। কখনো এর মানে হলো রাতের খাবারে একাকী বসে থাকা, তাও সেই মানুষের কাছে ফিরে না যাওয়া যে তোমাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। কখনো এর মানে হলো এত নীরবে একটা নতুন জীবন গড়ে তোলা, যাতে যারা তোমাকে জীবন্ত কবর দিয়েছিল তারা যেন তোমার কবরের সাথেই কথা বলতে থাকে। আমার চোখ দুটো ভিজে উঠছিল। আমি নিচের দিকে তাকালাম। আরিশের বুড়ো আঙুলটা আমার হাতের আঙুলের ওপর আলতো করে নড়ে উঠল। ছোট্ট কিন্তু ভরসা জাগানিয়া একটা স্পর্শ। আমি কাঁদলাম না, এখানে নয়, ওদের সামনে তো নয়ই। তারপর ও হাসলো। তাই আজ রাতে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। 2010 ব্যাচ,
আপনাদের অভিনন্দন। আপনাদের মধ্যে কেউ কোম্পানি গড়েছেন, কেউ পরিবার গড়েছেন, আর কেউ নিজেদের নতুন করে গড়েছেন। যখন মানুষ আপনাদের নীরবতাকে পরাজয় ভেবে ভুল করেছিল, এই শেষ কাজটাই সবচেয়ে কঠিন। হাততালি শুরু হলো, প্রথমে ধীর, তারপর সেটা জোরালো হয়ে উঠল। কয়েকজন মানুষ দাঁড়িয়ে পড়লেন, হয়তো আরিশের জন্য, হয়তো আমার জন্য, কিংবা হয়তো এই জন্য যে ক্ষমতার মোড়কে মোড়ানো থাকলে সবাই আসলে ঘুরে দাঁড়ানোর গল্পটাই ভালোবাসে। আমরা স্টেজ থেকে নেমে এলাম, সাথে সাথে ঘরের পরিবেশটা বদলে গেল। যে নারীরা একটু আগে একা বলে ফিসফিস করছিল, তারা এখন উজ্জ্বল চোখে এগিয়ে এলো। অনন্যা, তুমি তো আমাদের বলতেই পারতে, তোমাকে দারুণ লাগছে। আমরা সবসময় জানতাম তুমি বড় কিছু করবে। মিথ্যা, নরম সামাজিক মিথ্যা, যে মিথ্যাগুলো মানুষ ব্যবহার করে জয়ী দলের দিকে ঝুঁকে পড়ার জন্য, যাতে কখনো স্বীকার করতে না হয় যে তারা অন্য পক্ষে ছিল। আমি ভদ্রভাবে হাসলাম। আরিশ আমার পাশেই ছিল, কিন্তু সে আমাকে প্রতিটা কথোপকথন থেকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। সে জানতো আমার আর কোনো উদ্ধারের প্রয়োজন নেই। তখনই রাফসান এলো, পেছনে নাবিলা। ও ততক্ষণে নিজের মুখের ভাবটা সামলে নিয়েছে প্রায়। আরিশ স্যার, সে জোর করে হেসে বলল, জগৎটা আসলেই খুব ছোট্ট। খুব ছোট নয়, আরিশ উত্তর দিল, শুধু সঠিক যোগাযোগটা আছে। রাফসান আবার হাসলো, কিন্তু কেউ তার হাসিতে যোগ দিল না। সে আমার দিকে ঘুরল। অনন্যা, তুমি তো কখনো বলনি। আমি মাথাটা সামান্য কাত করলাম। তুমিও তো কখনো জিজ্ঞেস করনি। তার চুয়াল শক্ত হয়ে গেল। নাবিলা এগিয়ে এলো। অভিনন্দন, সে বলল, কিন্তু শব্দটা কেমন যেন তেতো শোনালো। ধন্যবাদ, আমি উত্তর দিলাম। তার চোখ আমার হাতের দিকে গেল। আমার বিয়ের আংটিটা ছিল খুব সাধারণ, প্ল্যাটিনামের, কোনো বিশাল ডায়মন্ড ছিল না তাতে। জাঁকজমকহীন, ব্যঙ্গ করার মতো কিছু খুঁজে না পেয়ে সে যেন কিছুটা হতাশ হলো। রাফসান বলল, আমি তোমার জন্য খুশি। না, তুমি নও। কথাটা খুব শান্তভাবে আমার মুখ থেকে বের হলো। আমাদের চারপাশের বাতাস যেন হঠাৎ থমকে গেল। আরিশ এক চুল নড়ল না। নাবিলার চোখ বড় বড় হয়ে গেল। রাফসানের হাসিটা কঠিন হয়ে উঠল। এখনো আগের মতোই ডিরেক্ট কথা বলো, এখনো আগের মতোই সৎ। সে চারিদিকে তাকালো, বুঝতে পারলো মানুষ আবার আমাদের কথা শুনছে। জানো অনন্যা, আমরা একটু আগে জাস্ট মজা করছিলাম, তাই কি? নাবিলার মুখ লাল হয়ে গেল। রাফসান গলা নামিয়ে বলল, ব্যাপারটা অকওয়ার্ড করো না। আমার হাসি পেয়ে গেল। অকওয়ার্ড? যারা নিজেরা নিষ্ঠুরতা তৈরি করে এবং পরে তার প্রতিধ্বনিকে ভয় পায়, এটা তাদের প্রিয় শব্দ? তুমি তোমার বন্ধুদের সামনে আমাকে একা এবং ব্যর্থ বলেছ, আমি বললাম। তার চোখ আরিশের দিকে গেল। আমি ওভাবে বোঝাতে চাইনি, তুমি ওভাবেই বুঝিয়েছ। সে দমে গেল। আমি এবার তার দিকে ঠিকঠাক তাকালাম। বছরের পর বছর ধরে আমি এই মুহূর্তটার কথা কল্পনা করেছি। কখনো ভেবেছি আমি চিৎকার করব, কখনো ভেবেছি তাকে আমার প্রতিটি অ্যাওয়ার্ড, প্রতিটি আর্টিকেল, প্রতিটা ইনভাইটেশন দেখাবো, প্রমাণ করব যে তার চলে যাওয়ার পর আমি মরে যাইনি। কিন্তু আজ তার সামনে দাঁড়িয়ে আমি একদম অপ্রত্যাশিত কিছু অনুভব করলাম। জয় নয়, বরং একটা বিশাল দূরত্ব। আমার স্মৃতির চেয়ে তাকে আজ অনেক ছোট লাগছিল। আমার কষ্ট একসময় তাকে বিশাল বানিয়েছিল। সময় তাকে আবার তার আসল আকারে ফিরিয়ে এনেছে। আমি বছরের পর বছর ভেবেছি আমাকে তোমাকে ভুল প্রমাণ করতে হবে। আমি শান্ত গলায় বললাম, তারপর একদিন বুঝলাম তোমার মতামত কখনোই আমার যোগ্যতার প্রমাণ ছিল না। রাফসানের মুখটা জমে গেল। নাবিলার নিচের দিকে তাকিয়ে রইল। আরিশের হাতটা আমার হাতের ওপর আগের মতোই উষ্ণ ছিল। রাফসান শেষবারের মতো একটা হাসির চেষ্টা করল। ভালো, তুমি একজন প্রভাবশালী মানুষকে খুঁজে পেয়েছো। আমিও পাল্টা হাসলাম। আর তুমি এখন ভাবো, একটা মেয়ে কেবল একজন শক্তিশালী পুরুষের পাশে দাঁড়িয়েই ওপরে উঠতে পারে। তার চোখ দুটো রাগে জ্বলে উঠল। সে কিছু বলার আগেই গ্রে কালারের স্যুট পরা
এক ভদ্রলোক হন্তদন্ত হয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। মিস্টার খন্দকার, তিনি কিছুটা হাঁপাতে হাঁপাতে বললেন, দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য। আহমেদ ইনফ্রাস্ট্রাকচার এর ফাইলটা রেডি আছে, আপনি জাস্ট 2 মিনিট সময় দিলে। রাফসান সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালো। আসলে স্যার, ওটা আমারই প্রপোজাল। আমরা অনেকদিন ধরে আপনার রিভিউ এর অপেক্ষায় ছিলাম। যদি আজ রাতে একটু। আরিশ সেই ভদ্রলোকের দিকে তাকালো। রিভিউটা ক্যান্সেল করে দিন। রাফসানের মুখের রং বদলে গেল। স্যার, আরিশের কণ্ঠস্বর আগের মতোই স্বাভাবিক রইল। আমি এমন কোনো মানুষের ব্যবসায় ইনভেস্ট করি না যে নারীদের নিয়ে এমন নোংরা মন্তব্য করতে পারে, যা আমি এই রুমে ঢোকার আগেও করেছিল। রাফসান ফ্যাকাশে হয়ে গেল। স্যার, ওটা তো ব্যক্তিগত ব্যাপার ছিল, বিজনেস তো আলাদা। না, আরিশ বলল, মানুষের চরিত্র তার সব জায়গাতেই প্রকাশ পায়। বাক্যটা একটা ভারী পাথরের মতো এসে পড়ল। রাফসানের ঠোঁটজোড়া আলতো খুলে গেল। নাবিলা তার হাতটা ধরল। চলো, চলে যাই, সে ফিসফিস করে বলল। কিন্তু ও নড়ল না। তার অহংকার তখন সবার সামনে রক্তাক্ত হচ্ছিল। আপনি একটা সামান্য মজার জন্য আমার কোম্পানিকে শাস্তি দিচ্ছেন? আরিশ দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল। না, আমি আপনার কুৎসিত মানসিকতা থেকে আমার কোম্পানিকে রক্ষা করছি। গ্রে স্যুট পরা ভদ্রলোকটি নীরবে পেছনের দিকে সরে গেলেন। আশেপাশের মানুষজন সব শুনছে, অবশ্যই শুনেছে। এক সন্ধ্যায় রাফসান আমাকে একাকী আর অসহায় প্রমাণ করতে চেয়েছিল, অথচ তার বদলে সে এমন একটা মিটিং হারালো যা পাওয়ার জন্য সে হয়তো মাসের পর মাস ধরে চেষ্টা করছিল। তার চোখ এবার আমার দিকে ঘুরল, তীব্র কুৎসিত রাগ। তুমি এটা করলে? এই তো, এই হলো এই ধরনের পুরুষদের আসল রূপ। যখন তারা তোমাকে আঘাত করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর যখন তার ফলাফল সামনে আসবে, তখন সেটা তোমার নিষ্ঠুরতা। না, আমি বললাম, আমি শুধু একটা রিইউনিয়নে এসেছি। বাকিটা তুমি নিজেই করেছো। নাবিলা হঠাৎ বলে উঠল। রাফসান, থামো এবার। তার গলাটা এবার অন্যরকম শোনালো, মিষ্টি নয়, কোনো সাজানো সুরও নয়, ভীষণ ক্লান্ত। সে নাবিলার দিকে ঘুরে চিৎকার করে উঠল, তুমি মাঝখানে কথা বলবে না। নাবিলা কিছুটা কুঁকড়ে গেল, খুব সামান্য, প্রায় অদৃশ্য একটা ভয়ের অভিব্যক্তি, কিন্তু আমি সেটা দেখতে পেলাম, কারণ একসময় আমি নিজেই সেই নারী ছিলাম যে আড়ালে কুঁকড়ে যেতে শিখেছিল, যাতে কেউ তার কান্নাকে দুর্বলতা না বলতে পারে। আরিশও সেটা দেখল। তার চোখ নাবিলা থেকে রাফসানের দিকে গেল। আমারও তাই। পুরো সন্ধ্যায় এই প্রথমবার নাবিলাকে সেই নারী মনে হলো না যে আমাকে উপহাস করেছিল, তাকে এমন এক নারী মনে হলো যে আমার অতীতের একটা প্রতিচ্ছবির পাশে দাঁড়িয়ে আছে। এক হাত নিজের অনাগত সন্তানের ওপর রেখে হঠাৎ বুঝতে পারছে, নিষ্ঠুর পুরুষদের বলা গল্পগুলো প্রায়শই তাদের নিজেদের ভবিষ্যতের পূর্বাভাস হয়ে দাঁড়ায়। আমি তার দিকে তাকালাম। নাবিলা। সে চোখের পলক ফেলল। কাউকে কখনো তোমাকে এতটা ছোট করতে দিও না, শুধু এই কারণে যে সে অন্য কাউকে অযোগ্য বলে প্রমাণ করতে চেয়েছিল। তার মুখের ভাব বদলে গেল। রাফসান গর্জে উঠল, আমার স্ত্রীর সাথে কথা বলবে না। আমি তার দিকে তাকালাম। ঠিক বলেছ, শব্দটা একদম সঠিক জায়গায় লাগলো। তার স্ত্রী, তার সম্পত্তি, তার তৈরি করা গল্প, তার পুরনো প্যাটার্ন। নাবিলা তার পেটের ওপর হাতটা আরো শক্ত করে চেপে ধরল। সে কোনো কথা বলল না, কিন্তু তার চোখের ভেতর কিছু একটা ওলটপালট হয়ে গেছে। হোস্ট ডিনারের ঘোষণা দিলেন। মানুষজন স্বস্তির সাথে চারিদিকে ছড়িয়ে পড়ল। পরনিন্দা আর কেলেঙ্কারি মানুষকে ক্ষুধার্ত এবং একই সাথে অস্বস্তিতে ফেলে দেয়। আমি ভেবেছিলাম আজকের রাতের সবচেয়ে খারাপ অংশটুকু শেষ হয়ে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম। ডিনারের সময় আরিশকে কয়েকজন ব্যবসায়ী তাদের টেবিলে ডেকে নিলেন। আমি ওকে বললাম চলে যেতে। আমি ঠিক আছি, আমি বললাম। সে আমার দিকে মনোযোগ দিয়ে তাকালো। আমি জানি, এটাই ছিল রাফসান আর আরিশের মধ্যে পার্থক্য। রাফসান আমি ঠিক আছি শুনলে ভাবতো সে পারমিশন পেয়ে গেছে চলে যাওয়ার, আর আরিশ সেটাকে আমার শক্তি হিসেবে দেখতো, অবহেলা হিসেবে নয়।
সে ইনভেস্টরদের টেবিলের দিকে যাওয়ার আগে আমার কপালে আলতো করে একটা চুমুক এলো। কোনো নাটকীয়তা নেই, কোনো শো অফ নেই। দর্শকের হাততালির ক্ষুধা ছাড়া শুধুই ভালোবাসা। আমি একটু খোলা বাতাসের জন্য হোটেলের ব্যালকনির দিকে গেলাম। নিচে রাতের ঢাকা শহরটা কাচের বহুতল ভবন আর একাকী জানালা নিয়ে ঝলমল করছিল। আমি মাত্র একটা দীর্ঘশ্বাস নিয়েছি, তখনই নাবিলা পেছন থেকে ব্যালকনিতে এলো। হলের ভেতরের আলো ছাড়া তার মুখটা অনেক কম বয়সী লাগছিল। ও কি আপনাকে মারধর করতো? সে একদম সরাসরি প্রশ্নটা করলো। প্রশ্নটা এতটাই আকস্মিক ছিল যে আমি প্রায় ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। আমি ঘুরলাম। কি? রাফসান, সে বলল, আপনাদের বিয়ের সময়ও কি গায়ে হাত তুলতো? আমাদের মাঝখান দিয়ে রাতের ঠান্ডা হাওয়া বয়ে গেল। আমি সাথে সাথে উত্তর দিলাম, না, কিছু সত্যকে খুব সাবধানে সামলাতে হয়। একবার আমি বললাম। তারপর ও আমার চেয়েও জোরে জোরে কেঁদেছিল এবং আমাকে বাধ্য করেছিল ওকে সান্ত্বনা দিতে। এরপর থেকে ও আর গায়ে হাত তোলেনি, শব্দ দিয়ে আঘাত করত। নাবিলা চোখ বন্ধ করল। তার গাল বেয়ে একটা জলের ফোঁটা নেমে এলো। ও আমার গায়ে হাত তোলেনি এখনো, সে শব্দটা মুখে বলেনি, কিন্তু আমি তা শুনতে পাচ্ছিলাম। কিন্তু আমি জিজ্ঞেস করলাম। সে ঢোক গিলল। ও খুব রেগে যায়, সবার সামনে নয়। ও বলে আমার প্রেগন্যান্সির হরমোনের কারণে আমি নাকি একটু বেশি নাটকীয়তা করছি। ও আমার ফোন চেক করে, কারণ ও বলে বিশ্বাসের জন্য নাকি স্বচ্ছতা দরকার। ও আমার পুরনো বন্ধুদের সাথে আমাকে দেখা করতে দিতে চায় না। ও বলে বাচ্চার জন্মের পর আমার আর চাকরি করার দরকার নেই। বাচ্চাদের নাকি মায়ের কাছেই থাকা উচিত। আমার বুকটা ভারী হয়ে এলো। অন্য একটা দশক, কিন্তু স্ক্রিপ্টটা একদম এক। আমি পুরোপুরি তার দিকে ঘুরলাম। তোমার কি নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? সে কিছুটা লজ্জিত দেখালো। ও বলেছিল জয়েন্ট অ্যাকাউন্ট করাই ভালো। তোমার দরকারি কাগজপত্র সব ওর বাড়িতে। ফটোকপি আছে? সে মাথা নাড়ল। আমি আমার ক্ল্যাচ ব্যাগটা খুললাম। একটা কার্ড বের করে তার দিকে বাড়িয়ে দিলাম। আমার লয়ারের কার্ড, আরিসের লয়ার নয়, আমার নিজের। তোমার প্রয়োজন পড়ার আগেই ওকে একটা কল দিয়ে রেখো। নাবিলা কার্ডটার দিকে তাকিয়ে রইল। আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ, করেছো। তাহলে আমাকে সাহায্য করছেন কেন? আমি কাঁচের দরজার ওপাশ দিয়ে হলের ভেতরে তাকালাম। রাফসান সেখানে দাঁড়িয়ে দুজন সহপাঠীর সাথে খুব জোরে জোরে হাসছিল। ইতিমধ্যে সে নিজের ইমেজটা সবার সামনে আবার নতুন করে তৈরি করার চেষ্টা করছে। কারণ ও আজ যে রূপে আছে তার আগের রূপটা কেমন হয় তা আমি খুব ভালো করেই জানি। সে কাঁপানো আঙুলে কার্ডটা নিল। তারপর ফিসফিস করে বলল, ও আমাকে বলেছিল আপনি নাকি চলে গেছেন কারণ আপনার বাচ্চা হচ্ছিল না। 1 সেকেন্ডের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এই তো সেই মিথ্যা যা আমি কখনো সবার সামনে খণ্ডন করিনি। সেই ক্ষত যা ও বছরের পর বছর ধরে বিক্রি করে এসেছে। আমি মুখ ফিরিয়ে নিলাম। সেই কারণে আমি চলে আসিনি। নাবিলার গলাটা নরম হয়ে এলো। আপনি কি বাচ্চা চেয়েছিলেন? সন্তান শব্দটা এখনো আমার ভেতরে একটা গভীর জায়গা জুড়ে আছে। এখন আর সেটা কাঁচা ক্ষত নয়, কিন্তু ভীষণ পবিত্র। আমি একবার কনসিভ করেছিলাম, আমি বললাম। নাবিলা নিজের মুখ চেপে ধরল। ও তো আমাকে বলেছিল আপনি কখনো। 4র্থ মাসে আমার মিসক্যারেজ হয়ে যায়। ও তখন দুবাইতে ছিল। আর ওর মা বলেছিল হয়তো ঈশ্বরও জানেন আমি নাকি মা হওয়ার যোগ্য নই। নাবিলা এবার কেঁদে ফেলল। শুধু আমার জন্য নয়, নিজের জন্য, তার পেটের ভেতরে থাকা সন্তানটার জন্য, আর চোখের সামনে হঠাৎ ভেসে ওঠা নিজের ভবিষ্যতের জন্য। আই এম সরি, সে ফিসফিস করে বলল। আই এম সরি টু। আমাদের মাঝে একটা নীরবতা নেমে এলো। সেটা বন্ধুত্ব ছিল না, ক্ষমাও ছিল না। তার চেয়েও জটিল কিছু একটা ছিল, একে অপরকে চিনতে পারার এক অদ্ভুত অনুভূতি। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রাফসানের নাম। তার মুখে প্রকাশের আগেই তার শরীর ভয়ের এক প্রতিক্রিয়া দেখালো। সেই চেনা ছোট্ট ভয়টা।
আমি স্ক্রিনটার দিকে তাকালাম, তারপর তার দিকে। ভয়ের কারণে কখনো ফোন ধরবে না। সে আমার দিকে তাকিয়ে রইল, ফোনটা বাজতেই থাকলো। তারপর সে ধীরে ধীরে কলটা কেটে দিল। প্রথমত, অস্বীকৃতিটা কখনোই খুব জোরালো হয় না। কখনো কখনো এটা কেবল স্ক্রিনের ওপর একটা আঙুলের আলতো ছোঁয়া মাত্র। ভেতর থেকে রাফসান ব্যালকনির দিকে ঘুরল। তার চোখ প্রথমে নাবিলাকে খুঁজলো, তারপর আমাকে। তার মুখটা শক্ত হয়ে গেল। নাবিলা এক পা পিছিয়ে গেল। আমি একবার তার হাতটা ধরলাম। খুব সংক্ষেপে, তুমি একা নও, আমি বললাম। তার ঠোঁট কাঁপছিল। আমি ভেবেছিলাম আপনি একা। ও ও তাই ভেবেছিল। আমরা যখন বলরুমে ফিরে এলাম, রাফসান ডেজার্ট টেবিলের কাছে অপেক্ষা করছিল। তোমরা দুজন কি নিয়ে কথা বলছিলে? নাবিলা মুখ খুলল, কিন্তু কোনো শব্দ বের হলো না। আমি বললাম রেসিপি নিয়ে। তার চোখ সরু হয়ে গেল। অনন্যা, আমার পরিবার থেকে দূরে থাকো। আমি নাবিলার দিকে তাকালাম, তারপর তার দিকে। ওদের যত্ন ঠিকঠাক নাও, তাহলে আর অন্য কাউকে এগিয়ে আসতে হবে না। তার হাতটা মুষ্টিবদ্ধ হয়ে গেল। রাফসান কিছু বলার আগেই আরিশ আমার পাশে এসে দাঁড়ালো। তাড়াহুড়ো করে নয়, বা কোনো হুমকি দেওয়ার ভঙ্গিতেও নয়, শুধু তার উপস্থিতি দিয়ে। সব ঠিক আছে? সে জিজ্ঞেস করলো। রাফসান এক পা পিছিয়ে গেল। হ্যাঁ। সে দাঁতে দাঁত চেপে বলল, সব পারফেক্ট। রাতের শেষটা হলো কিছু জোরপূর্বক ছবি তোলার মধ্য দিয়ে। পুরনো সহপাঠীরা স্টেজের কাছে জড়ো হয়েছিল। কেউ একজন জোর করল আরিশার আমাকে একদম মাঝখানে দাঁড়াতে। রাফসান আর নাবিলাকে একপাশে ঠেলে দেওয়া হলো। ফটোগ্রাফার কাউন্ট করলেন। 3, 2, 1, ফ্ল্যাশ। ছবিতে আরিশের হাত আমার কাঁধের ওপর আলতো করে রাখা ছিল। আমি হাসছিলাম, কোনো কিছু প্রমাণ করার জন্য নয়, শুধু এই কারণে যে আমি আর সেই 8 বছর আগের মেয়েটি নই, যাকে রাফসান একটা ভাড়া করা বিছানায় কাঁদিয়ে ফেলে রেখে চলে গিয়েছিল। আমরা যখন চলে আসছিলাম, রেজিস্ট্রেশন ডেস্কের মেয়েটি দৌড়ে আমার কাছে এলো। ম্যাম, সে বলল, আপনার জন্য একটা খাম। ইভেন্ট শুরু হওয়ার আগে কেউ একজন এটা ডেস্কে রেখে গেছেন। আমি এটা নিলাম। বাইরে কোনো নাম লেখা ছিল না। ভেতরে ছিল একটা ভাঁজ করা চিরকুট। হাতের লেখাটা আমার অপরিচিত ছিল, কিন্তু বাক্যটা আমি সাথে সাথেই চিনতে পারলাম। প্লিজ এসো অনন্যা, কিছু মানুষের দেখা দরকার তুমি আজ কোথায় পৌঁছেছো। তার ঠিক নিচে আরো একটা লাইন লেখা ছিল, আর কিছু মানুষের জন্য দরকার তুমি দেখো যে ও আজ কি হয়ে গেছে। আমার গায়ের চামড়া ঠান্ডা হয়ে এলো। খামের ভেতর থেকে একটা ছোট্ট পেন ড্রাইভ পিছলে আমার হাতের তালুতে এসে পড়লো। আরিশ আমার মুখের ভাব খেয়াল করলো। কি ওটা? আমি চিরকুটটা উল্টে দেখলাম। তার পেছনে আর 3টে শব্দ লেখা ছিল, কাব্যর ব্যাপারে খোঁজ নাও। আমার নিঃশ্বাস আটকে গেল। কাব্য? কত বছর ধরে আমি এই নামটা শুনিনি। রাফসানের প্রথম বাগদত্তা, যে মেয়েটার ব্যাপারে আমাদের বিয়ের আগে রাফসান বলেছিল সে নাকি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, যে মেয়েটার কথা ওর পরিবার কখনো মুখে আনতো না, যার ব্যাপারে আমি একবার জানতে চাইলে রাফসান বলেছিল কিছু মেয়ে আসলে রিজেকশন সহ্য করতে পারে না। আমি লবির ওপাশে তাকালাম। রাফসান আর নাবিলা এক্সিটের কাছে দাঁড়িয়ে ছিল। ও নাবিলার কনুইটা একটু বেশি শক্ত করে ধরে রেখেছিল। নাবিলা পেছনের দিকে ঘুরে আমার দিকে তাকাচ্ছিল। সেই চোখে আর উপহাস ছিল না, ছিল এক ধরনের ভয় আর এক বুক ভরসা। পেন ড্রাইভটা আমার হাতে ভীষণ ভারী মনে হচ্ছিল। আরিশের গলা নেমে এলো, অনন্যা। আমি আমার স্বামীর দিকে তাকালাম, যে এই হলে পা রেখে আমাকে নিজের স্ত্রী বলে ডেকেছিল, কোনো মালিকানা জাহির করার তাগিদ ছাড়াই। তারপর আমি তাকালাম রাফসানের দিকে, যে বছরের পর বছর ধরে নারীদের নিজের বানানো গল্পের নিচে কবর দিয়ে এসেছে। আমার মনে হয় আমি ধীর গলায় বললাম, আজকের রাতটা শুধু আমার একার ব্যাপারে ছিল না। বাইরে ভ্যালের ড্রাইভার আমাদের গাড়িটা নিয়ে এলো। আমার ক্লাচ ব্যাগের ভেতর পেন ড্রাইভটা একটা বদ্ধ ঘরের মতো অপেক্ষা করছিল। নাবিলার ফোনটা আবার ভাইব্রেট করে উঠল, আর রাফসান তাকে টানতে টানতে দরজার দিকে নিয়ে গেল। আর এই রিইউনিয়ন শুরু হওয়ার পর এই প্রথমবার আমার ভেতরের কোনো রাগ ছিল না, ছিল শুধু একটা তীব্র তাগিদ।
কারণ যদি কাব্যের গল্পটা ওই ড্রাইভের ভেতর লুকিয়ে থাকে, তবে রাফসান শুধু আমার অতীতটাই ধ্বংস করেনি, আমার আগেও সে অন্য কারোর ওপর এই খেলাটা প্র্যাকটিস করেছিল। আর আজ সে দাঁড়িয়ে আছে অন্য এক নারীর পাশে, এক গর্ভবতী নারী যে আমার লয়ারের কার্ডটা একটা লাইফ লাইনের মতো ধরে রেখেছে। আরিস যখন গাড়ির দরজাটা খুলে দিল, আমি শেষবারের মতো হোটেলের প্রবেশ পথের দিকে তাকালাম। নাবিলা তখনও পেছনের দিকে তাকিয়েছিল। আমি হাতটা সামান্য তুললাম। ওটা বিদায় জানানো ছিল না, ওটা ছিল একটা প্রতিজ্ঞা। সেদিন রাতে আমি বাড়ি ফিরেছিলাম শুধু রাফসানের অবহেলিত সেই ডিভোর্সি নারী হিসেবে নয়, এমনকি আরিশ খন্দকারের স্ত্রী হিসেবেও নয়। আমি ফিরেছিলাম এমন এক নারী হিসেবে যে অবশেষে বুঝতে পেরেছে নিজের বেঁচে থাকা বা ঘুরে দাঁড়ানো ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পায় যতক্ষণ না আপনি ঘুরে দাঁড়িয়ে পরবর্তী মানুষটার জন্য দরজাটা খোলা রেখে আসেন।